জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সৌরপল লিখেছেন নো সাউন্ড লিখেছে। আবার শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে, চলে এসেছি কেরিয়ার ম্যাপের স্টুডিও থেকে, সাথে আছি আমি তনুকা ইসলাম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টস করুন, আর আমাদের লাইভটি একটু শেয়ার করে ডান লিখে দেন। আচ্ছা, একজন জানিয়েছেন ক্লিয়ার ম্যাম। ওকে, তো আজকে মূলত হচ্ছে যে আপনাদের জন্য বৈশ্বিক ইতিহাস থেকে এমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি যেগুলো আপনাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা প্রাইমারি বলেন, এনটিএসসি বলেন, বিসিএস, ব্যাংক, সব চাকরি পরীক্ষার জন্য সহায়ক হতে যাচ্ছে। তো বৈশ্বিক ইতিহাসের মধ্য থেকে কি কি থাকবে আপনাদের জন্য? বিশ্ব সভ্যতা থেকে প্রশ্ন আছে, আছে হচ্ছে বিশ্বযুদ্ধ থেকে, এছাড়া আরো যে বিভিন্ন ধরনের যে বিপ্লব গুলো আছে না, সেগুলো থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। মোনালিসা জয়েন হয়ে গেছেন, থ্যাংক ইউ। ওকে, চলুন আমরা শুরু করে দিচ্ছি। কি ব্যাপার, স্লাইড হচ্ছে না কেন? ওকে, দেখেন আমাদের প্রথম প্রশ্নটাতে কি আছে যে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? অপশন কত হচ্ছে মেসোপটেমিয়ায়, খতে হচ্ছে পারস্যে, গত হচ্ছে মিশরে, এবং ঘতে হচ্ছে রাশিয়ায়। এটার উত্তরটা কি হবে কারো কি জানা আছে? আর এই সুমেরীয় সভ্যতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য। হ্যাঁ, সেই সাথে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আমি সৌরভ পোলের কমেন্ট দেখতে পাচ্ছি, উনি অলরেডি হচ্ছে উত্তর করে ফেলছে, বাকিদের জন্য একটু ওয়েট করছি। শ্রাবন্তী উত্তর করেছে, শামীম রাজা উত্তর করেছে, জান্নাতুল ফেরদৌস উত্তর করেছে। ওকে, যারা হচ্ছে মেসোপটেমিয়া লিখেছেন, মোহাম্মদ আবরার জয়েন হয়ে গিয়েছে। আবরার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবরার, আপনাকে হচ্ছে যে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুধু আবরারকে না, সবাইকে হচ্ছে যে মাহে রমজানের শুভেচ্ছা। ওকে, তো যারা হচ্ছে উত্তর দিয়েছেন, আপনাদের উত্তর কিন্তু হয়েছে, কারণ সুমেরীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। এখন আসুন, পরীক্ষার মধ্যে যদি এইভাবে জানতে চায় যে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি, তাহলে উত্তরটা কি হবে কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। আর উত্তর যদি সেম হয় সেক্ষেত্রে কিন্তু কমেন্টস করে লিখতে পারেন যে সেম। অনুকূল ঘোষও লিখেছেন, মিতু লিখেছেন, অনেকে লিখেছেন। অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আর এটার উত্তর বিশ্বের প্রাচীন সভ্যতা কোনটি হবে, এটার উত্তর যদি মেসোপটেমিয়া হয়ে থাকে তাহলে সেম লিখতে পারেন। সৌরপল কিন্তু লিখেছেন মেসোপটেমিয়া। ওকে, শ্রাবন্তীও লিখেছে অনেক কিছু। তো বিশ্বের প্রাচীন সভ্যতা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা, আর মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু দুটি নদীর তীরে গড়ে উঠেছিল। সেই নদী দুটির নাম কি, আপনাদের কি কারো জানা আছে? যদি জানা থাকে তাহলে একটু কমেন্টস হয়ে যাক, আর আমরা একটু কাইন্ডলি আমাদের লাইভটি একটু শেয়ার করব। হ্যাঁ, এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন নেক্সটে কি জানতে চাইছে যে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? কতে হচ্ছে চীনের প্রাচীরের কাছে, খ হচ্ছে বেবিলনের উত্তরের গাতুর শহরের ধ্বংসাবশেষে, গতে আছে দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া প্রদেশে, এবং ঘতে আছে ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে। এটার উত্তরটা কি হবে? নোমান জান কি লিখেছেন সেম? হ্যাঁ, যারা সেম লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। সৌরভ পাল কি লিখেছেন টাইগ্রিস এবং ইউফ্রেটিস। হ্যাঁ, যারা টাইগ্রিস, আজকে কিন্তু আমাদের সাথে লাবণ্য যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। যারা টাইগ্রিস এবং ইউফ্রেটিস লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ মেসোপটেমিয়ার সভ্যতা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। বিথি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কাদেরকে আজকে রোজা ধরেছে কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। আমরা সবাই জানি যে এই যে দুপুরের পর সবাইকে রোজা ধরে ফেলে। রোজা ধরা মানে কি, চোখ বড় বড় হয়ে যাওয়া। পড়াশোনায় তখন কনসেন্ট্রেশন থাকে না।
এই জন্য হচ্ছে যে এই যে আমাদের লাইভ ক্লাসটি হচ্ছে, এটাতে যদি আপনারা শেষ অবধি থাকেন দেখবেন হচ্ছে যে আপনারা উপকৃত হবেন। কারণ এই টাইমে আমরা যখন নিজেরা পড়তে যাব তখন হচ্ছে যে আমাদের মাথা দিয়ে কিছুই যায় না, ভালো লাগে না এই টাইমে পড়তে। ওকে, শিবু কিন্তু আজকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। হাফসামনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে যে যারা খ উত্তর দিয়েছেন, লাবণ্য উত্তর ছিল খ, সৌরপাল উত্তর খ দিয়েছে। যারা খ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরের গাতু শহরের ধ্বংসাবশেষে। ওকে, এখন এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে যে কারা প্রথম বর্ণমালার প্রচলন করেছিল? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। অপশনে যদি আমি দেই মিশরীয় সভ্যতা, তারপর হচ্ছে ফিনিশীয় সভ্যতা, তাহলে উত্তরটা কি হবে? কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। বিতি কি লেগেছে ম্যাম? ভুলে পানি খেয়ে ফেলছি। ভুলে পানি খেলে সমস্যা নাই আপু, কিন্তু যদি আপনি হচ্ছে যে সচেতন ভাবে খান তাহলে তো আপনার রোজা ভেঙে যাবে। ভুলে খাওয়া যাইতে পারে, বা অজুর সময় যদি 1 ফোঁটা 2 ফোঁটা পানি আমরা গিলে ফেলি কোনো সমস্যা নাই। ফিরোজ শাহ গিলে গেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন জানাবেন। এমডি শেফুদ্দিন কি লিখেছেন, ক্লাসটা অনেক ভালো হবে আশা করছি। আই হোপ সো দ্যাট। হ্যাঁ, আশা করি আপনারা শেষ অবধি থাকবেন, আপনাদের জন্য কিন্তু চলে আসছে। মোনালিসা লিখেছেন ফিনিশিওরা। ওকে, এটার উত্তর হবে বর্ণমালার প্রথার উদ্ভাবন করেছিল ফিনিশিওরা। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা লিখন পদ্ধতি। এই লিখন পদ্ধতিটা হচ্ছে যে কারা প্রচলন করেছিল আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন। হায়ারোগ্লিফিক, এই লিখন পদ্ধতির প্রচলন কারা করেছিল? তারান্নম জয়েন হয়ে গেছেন, কেমন আছি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তানিশা জাহান কি লিখেছেন, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। হাফসামনি কি লিখেছে, ম্যাম আমারও একই প্রবলেম। প্রথম 1 2 3 দিন এরকম প্রবলেম হবে, হ্যাঁ, কারণ আমরা ভুলে যাব যে আমরা রোজা রেখেছি। পরে হচ্ছে যে মনে পড়বে, 1 ফোঁটা 2 ফোঁটা পানি যখন চলে যাবে তখন মনে পড়বে যে আরে আজকে তো আমি রোজা, পানি তো চলে গেছে। এগুলা দিয়ে রোজা ভাঙবে না। শ্রাবন্তী কি লিখেছেন, সুমেরীয় হাইরোগ্লিফিক লিখেছে। না, হাইরোগ্লিফিক যে লিখন পদ্ধতি এটা প্রচলন করেছিল মিশরীয়রা। হ্যাঁ, শ্রাবন্তী মোনালিসার উদ্দেশ্যে বললাম। ওকে, অনেকে কিন্তু এই যে মিশরীয় লিখেছে, যে আবরার লিখেছে, আবরারের কিন্তু ভুল হয়নি। অনুকূল ঘোষ লিখেছে, সোনিয়া হক লিখেছে, তানিশা জাহান লিখেছেন আপনার ক্লাস অনেক ভালো লাগে, এই জন্য মিস দেই না। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা সবাই আমার সাথে শেষ অবধি থাকবেন। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন আমাদের নেক্সটে কি আছে, যে মেসোপটেমিয়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। একটু আগে কিন্তু এই প্রশ্নটা আমি ধরে ফেলেছিলাম, এটার উত্তর অনেকে করেছিলেন যে ঘ, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। এখন আসুন প্রায় পরীক্ষার মধ্যে জানতে চাই যে এই যে ইউফ্রেটিস নদীর আরেকটি নাম আছে, সেই নামটি কি কারো জানা আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দি অ্যানাদার নেম অফ ইউফ্রেটিস রিভার? শিবু কিন্তু মিশরীয় লিখেছেন, যারা ইজিপ্ট লিখেছেন। মিশরের কিন্তু আরেক নাম হচ্ছে ইজিপ্ট। প্রশ্নের মধ্যে যদি ইজিপ্ট থাকে তাহলে অনেকে আবার ভাবতে পারেন প্রশ্নে মিশরীয় সভ্যতা নাই, তাহলে উত্তর নেই। অ্যাকচুয়ালি হচ্ছে যে ইজিপ্ট যে মানে ইজিপ্ট মানে হচ্ছে মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়ে থাকে। মিষ্টি ফেরদৌসি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে জয়েন হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ এত দূর থেকে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে। আবরার কি লেগেছে, অলরেডি আবরার ফুরাত উত্তর করেছে, মিতু করেছে। খাদিজা আফরিন কি লিখেছেন, 3 ঘ লেগেছে। ওকে, ইউফ্রেটিস নদীর আরেকটি নাম হচ্ছে ফুরাত। হ্যাঁ, এখন হচ্ছে টাইগ্রিস। এই যে টাইগ্রিস নদীর আরেকটি নাম কি আছে সেটা আমাকে কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেন। এর মধ্যে আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখেন আমাদের নেক্সটে কি জানতে চাইছে, যে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে সেটা জানতে চাইছে। কত হচ্ছে রোমিউলাস অগাস্টাস, খ হচ্ছে অগাস্টাস সিজার, গ হচ্ছে রাজা রোমিউলাস, এবং ঘ হচ্ছে জুপিটার। দেখি এটার উত্তর কারা কারা পারে, আর যদি না পারেন তাহলে মেয়ে হো না, আমি বলে দিব। অনুকূল ঘোষ কিন্তু ফুরাত লিখে ফেলছে, সাকিবুল ইসলাম ফুরাত লিখেছে।
ইউফ্রেটিস হবে ফুরাত, আর ইউফ্রেটিসে দেখবেন ফ আছে, আর ফুরাতও কিন্তু ফ আছে। আপনারা এইভাবে কিন্তু এটা মনে রাখতে পারবেন। হ্যাঁ, আপনার অনেক সময় পরীক্ষার মধ্যে এগুলো আসলে দুজলা এবং দজলা এবং ফুরাতের মধ্যে আমাদের একটা কি হয়ে যায়, মিস্টেক হয়ে যায় যে কোনটা হবে। তো আপনাদের কিন্তু আর ভুল হবে না, ইউফ্রেটিসের ফ এবং ফুরাতের ফ এই দুটা মিলিয়ে একটু মনে রাখবেন। আর হচ্ছে টাইগ্রিস নদীর আরেকটি নাম হচ্ছে দজলা। ওকে, এটার উত্তর কিন্তু অনেকে দিয়ে ফেলছে। এই যে অনুকূল ঘোষ দিয়েছে, বিথি দিয়েছে, তারপর হচ্ছে মোনালিসা দিয়েছে, আবরার দিয়েছে, অনেকে দিয়েছে। এটার উত্তর হবে অগাস্টাস সিজার লিখেছে, এটা হবে রোমিউলাস অগাস্টাস। হ্যাঁ, সিজার হবে না, যে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছে রোমিউলাস অগাস্টাস। ওকে, আরেকটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে নোথ হিসেলফ, এটার বাংলা অর্থ কি কারো জানা আছে? খুবই সুন্দর কিন্তু একটা উক্তি, যে নোথ হিসেলফ। এটা একজন হচ্ছে বিখ্যাত দার্শনিক দিয়েছিল উক্তিটা। হ্যাঁ, তার নাম তো আমি জানতে চাইবো, তার মধ্যে আমাকে একটু বলে দেন যে নোথ হিসেলফ মানে এটার বাংলা অর্থ কি। শিবু কিন্তু খ লিখেছে, সামিয়া লিখেছে অগাস্টাস সিজার। আমি উত্তর কিন্তু বলে দিয়েছি। তৌহিদ জয়েন হয়ে গেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা একটা করে শেয়ার দেই, হ্যাঁ, আমাদের লাইভটি, এবং ডান লিখে দেই। যেহেতু এই রমজান মাসে আপনাদের জন্য আমি একটু কষ্ট করে আসছি না, তো আপনারা হচ্ছে যে একটু কষ্ট করেন এবং ডান লিখে দেন। হ্যাঁ, আমি যারা ডান লিখবেন আমি সবার নাম পড়বো। লাবণ্য কি লিখেছে? লাবণ্য কিন্তু লিখছে যে নিজেকে জানো। সৌরভ পাল লিখেছে প্লেটো লিখেছে। আমি বলবো যে সেই ইয়ের নাম কি, দার্শনিকের নাম কি আমি বলবো। খাদিজা আফরিন ভুল হয়ে গেল, ইটস ওকে। বিথি, আমরা কয়জন হচ্ছে নিজেকে জানি? হ্যাঁ, মানে আমরা মেজরিটি অফ দ্য পার্সন আমরা নিজেকে জানি না যে আমার স্বভাব কেমন, আমি কি পছন্দ করি, হ্যাঁ, কোথায় যেতে পছন্দ করি, কার সাথে কথা বললে ভাল লাগে, এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা বুঝে উঠতে পারি না। তো বিখ্যাত এই যে দার্শনিক সক্রেটিস কিন্তু বলে দিয়েছিল যে নো থিসেলফ মানে নিজেকে জানো। ওকে, এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। অনেকে কিন্তু সক্রেটিস লিখেছেন, যারা সক্রেটিস লিখেছেন আপনাদের হয়েছে। দেখেন এটাতে কি আছে, যে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? কথা হচ্ছে ইংল্যান্ড, কথা হচ্ছে জার্মানি, ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং ঘ হচ্ছে ফ্রান্স। এটা দেখে এটা কিন্তু সবারই পারার কথা, কারণ এই শিল্প বিপ্লব থেকে পরীক্ষার মধ্যে অহরহ প্রশ্ন হয়ে থাকে, অহরহ। আর আমাদের জন্য এখন তো শিল্প বিপ্লব খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মানে ইয়ে চলতেছে, ঘটনাবলী চলতেছে, তাহলে শিল্প বিপ্লবের একদম আগাগোড়া আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। সৌরভ পাল কি লিখেছেন? রিপাবলিক ইজ দা ম্যাগনামস অফ প্লেটো। ওকে, লাবণ্য কো লিখেছে, রহমতুল্লাহ তালুকদার ইউকে লিখেছেন, সামিয়া ইংল্যান্ড, অনেকে ইংল্যান্ড লিখেছে, শামীম রাজা লিখেছে, খাদিজা লিখেছে, শুভ বিশেষ লিখেছে, তারপর মিতু ইংল্যান্ড লিখেছে। ওকে, যারা ইংল্যান্ড লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এই যে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয় সেটা আমরা উত্তর পেয়ে গেছি ইংল্যান্ড। আর কখন শুরু হয়েছিল সেটা কি কারো জানা আছে? পরীক্ষার মধ্যে কিন্তু অনেক ধরনের অপশন থাকে, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে জানি যে শিল্প বিপ্লব 1750 থেকে শুরু হয়, 1850 পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন পরীক্ষার মধ্যে ধরেন এই 1750 থেকে 1850-এর যে কোনো একটা অপশন যদি আমরা দেখি, উত্তর কিন্তু সেটাই হবে। তবে ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এই অপশনটা থাকে, এই যে 1760 থাকে। যখন পরীক্ষার মধ্যে 1760 দেখবেন তাহলে উত্তর করে আসবেন। অ্যাকচুয়ালি এটা হয়েছিল 1750 থেকে 1850 সাল পর্যন্ত। ওকে, আর হচ্ছে যে এই যে বলেন চতুর্থ শিল্প বিপ্লব, এই যে মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল, তার নাম কি কারো জানা আছে? সামিয়া ইসলাম কি লিখেছেন? কবি রোজা রেখে বাড়তি কথা বলি কেমন? ওকে, আমরা ক্লাসে মজা কম করি, হ্যাঁ, কারণ হচ্ছে যে ক্লাসটা শেষ করে আমরা আমাদেরকে হচ্ছে যে ইবাদত বন্দেগী করতে হবে। আবার কিছুক্ষণ পরে মানে শুরু হয়ে যাবে ইফতারের সময়, আমরা মেয়েরা যারা আছি তখন ওই যে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। শরবত বানাও, সালাদ বানাও, আর কি কি করি আমরা একটু কাইন্ডলি কমেন্টস হয়ে যায়। আমি তো ভাই অনেক কিছু বানাই। হ্যাঁ, আপনাদের সবাইকে হচ্ছে যে ইনভাইট করলাম, আর চলে আসবেন আমার বাসায়, একদিন ইফতার করে যাবেন। শ্রাবন্তী মোনালিসা কি লিখেছেন? ক্লাউড শোয়েব লিখেছেন। ওকে, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই শব্দটি হচ্ছে প্রথম ব্যবহার করেছিল ক্লাউড শোয়াব। এটি কখন করেছিল কারো কি জানা আছে?
রুবেল ভাই লিখেছেন 1760 থেকে 1850। ওকে, এবার চলুন আমরা নেক্সটে চলে যাই। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যবহার কখন উনি হচ্ছে যে করেছিলেন, সেটা কারো জানা থাকলে কমেন্টস করে ফেলবেন। ওকে, দেখেন এই প্রশ্নটা পড়ি যে কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক? কত হচ্ছে জর্জ ওয়াশিংটন, খ হচ্ছে আব্রাহাম লিঙ্কন, গ হচ্ছে রুজভেল্ট এবং ঘ হচ্ছে কলম্বাস। এটার উত্তরটা কি হবে? সামে কি লেখছে? ওকে, অদ্ভুত আতারে কি লেখছেন? কি যেন কমেন্টস করেন রে ভাই, আপনার কমেন্ট উল্টা পাল্টা হয়, আমি বুঝি না। দীপু ভাই অলরেডি এটার উত্তর করে ফেলছে। তৌহিদ ভাই লেখছেন আমার বউ ইফতার তৈরি করছে, সবাইকে ইফতারের দাওয়াত রইলো। ওকে ভাই, দাওয়াত পেয়ে গেছি। হ্যাঁ, ইফতারের সময় এই যে আপনার দাওয়াতের কথা মনে পড়বে আর খাওয়া হয়ে যাবে। আর এখন খাওয়াইলে সমস্যা আছে, কারণ হচ্ছে যে রোজা ভেঙে যাওয়ার প্রবাবিলিটি আছে। মোনালিসা জর্জ ওয়াশিংটন লিখেছেন। লাবণ্য ক লিখেছে, শামীম রাজা এ লিখেছে। ওকে, এটার উত্তর যারা ক দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন। ওকে, এখন আসেন এই যে যুক্তরাষ্ট্র এবং এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মানে কার বিপক্ষে? ব্রিটেনের বিপক্ষে দিয়েছিল। ওকে, তার কিন্তু এই যে বিরোধটা ছিল এই ব্রিটেনের সাথে। এখন হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র কবে মানে তার নিজের স্বাধীনতা ঘোষণা করে, সেটা কি কারো জানা আছে? সেই ডেটটা কবে? এর মধ্যে আমি নেক্সটে চলে যাচ্ছি, আপনারা এটার উত্তরটা জানিয়ে দিবেন, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। দেখেন, ওকে, অনেকে কিন্তু এই যে ব্রিটেনের বিপক্ষে লিখেছেন, পরীক্ষার মধ্যে কিন্তু এটাও জানতে চায় যে কার বিরুদ্ধে ছিল এই যে স্বাধীনতা সংগ্রামটা। ওকে, এই প্রশ্নটা পড়ি যে মার্কিন যুক্তরাষ্ট্র দাসপ্রথা বিলুপ্ত হয়, সরি এখানে একার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে? আমাদের এই কোশ্চেনটা অপশন কত হচ্ছে 1863 সালে, খ হচ্ছে 1972 সালে, গ হচ্ছে 1877 সালে এবং ঘ হচ্ছে 1883 সালে। ওকে, এটার উত্তরটা কি হবে? অদ্ভুত আদার এক কি লিখেছেন, ফাস্ট করেন। ওকে, লাবণ্য 1776 সালের 4 জুলাই হবে। ওকে, অনেকে এটা তো ডেট সবারই হচ্ছে যে মনে থাকে না, ভুলে যায়। 1776 সালে 4 জুলাই হবে। শ্রাবন্তী মোনালিসা ক উত্তর দিয়েছে। রুবেল ভাই, সামিয়া, অনেকেই, আহসান আহমেদ, মেসুক টেমিয়া লেখছে। ওকে, যারা ক উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল 1863 সালে হয়েছিল। এখন এই দাসপ্রথাটা বিলুপ্ত করেন কে, সেটা কি কারো জানা আছে? শ্রাবন্তী কিন্তু লিখে দিচ্ছেন যে দাসপ্রথা বিলুপ্ত করেন আব্রাহাম লিঙ্কন করেন। ওকে, শাহজাহান, রুবেল অনেকে সঠিক উত্তর দিয়েছেন, আব্দুল হাই উত্তর দিয়েছেন, শিবু উত্তর দিয়েছেন। আব্রাহাম লিঙ্কন বিলুপ্ত করেন। আব্রাহাম লিঙ্কনের কিন্তু একটা সুন্দর একটা উক্তি আছে, সেই উক্তিটা কি কারো জানা আছে? দেখেন এই প্রশ্নটা পড়ি যে কোন দুজন দার্শনিক লেখনির মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিলেন, সেটা জানতে চাইছে। ক হচ্ছে প্লেটো ও রোসো, খ হচ্ছে রোসো ও ভলতেয়ার, গ হচ্ছে প্লেটো ও এরিস্টটল এবং ঘ হচ্ছে শেক্সপিয়ার ও ভলতেয়ার। দেখি এটার উত্তর কারা কারা পারে। খাদিজা, অনেকে কিন্তু লিখছেন এই যে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত করেন। আপনাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তারান্নম লিখেছে, সৌরভ পালও লিখেছেন। এখন এটার উত্তরের জন্য একটু ওয়েট করছি আমি, যে কোন দুজন দার্শনিক লেখনির মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ফরাসি বিপ্লবের কিন্তু একটা মূল মন্ত্র ছিল। মূল মন্ত্রটা কি ছিল? যে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। প্রায় পরীক্ষার মধ্যে এটাও জানতে চায় যে নিচের কোনটি ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। আমাদেরকে কিন্তু এটাও হচ্ছে যে মনে রাখতে হবে। অনেকে কিন্তু রোসো ও ভলতেয়ার লিখেছেন, হয়েছে। সৌরভ পালও লিখেছেন, বিটিও লিখেছেন। ওকে, এবার হচ্ছে যে আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিয়ে আমি নেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কত সালে? সেটার উত্তরটা একটু হয়ে যাক, এর মধ্যে আমি নেক্সটে চলে যাচ্ছি।
দেখেন নেক্সটে কি আছে যে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত। দেখেন কত হচ্ছে নাগাসাকি জাপান, কত হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ক হচ্ছে সিউল দক্ষিণ কোরিয়া এবং ঘ হচ্ছে হিরোশিমা জাপান। এটার উত্তরটা কি হবে কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। আমরা জানি এই যে স্ট্যাচু অফ পিস, হ্যাঁ এটা নিয়ে এখন হচ্ছে অনেকেরই এখানে এই যে এই অপশনটা, এই যে খ অপশনটা আর এই গ অপশনটা, এই দুটো অপশন নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। ওকে, কেন তৈরি হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে বলছি, আগে আপনারা একটু কমেন্টস করুন, তারপর আমি বলে দিব। অনেকে কিন্তু ওই যে 1789 লিখেছেন, যারা 1789 লিখেছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে, কারণ ফরাসি বিপ্লব শুরু হয়েছিল 1789 এবং শেষ হয়েছিল 1799 সালে। আমাদেরকে কিন্তু এই টুকিটাকি ইনফরমেশন গুলো অবশ্যই মনে রাখতে হবে। কারা কারা উত্তর দিয়েছেন? শেখ মিলন আহমেদ, তারপর হচ্ছে দীপু ভাই, খাদিজা, অনেকে সামিয়া, অনেকে সঠিক উত্তর দিয়েছেন। সৌরভ পাল কি লিখেছেন? জাপান নাগাসাকি লিখেছেন। ওকে, দেখি এটার উত্তর কারা কারা দিয়েছে। মোফাজ্জল মিয়া খ লিখেছে। এই যে কনফিউশন শুরু হচ্ছে, শুরু হচ্ছে, শুরু হচ্ছে, কন্টিনিউসলি শুরু হচ্ছে। তারপর হচ্ছে শামীম রাজা সি দিয়েছে। ওকে, জানাতুল ফেরদৌস ঘ দিয়েছে। অনেকেই হচ্ছে দক্ষিণ কোরিয়া শিউল লিখেছে। শ্রাবন্তী মোনালিসা শিউল দক্ষিণ কোরিয়া। আচ্ছা আমি বলে দিচ্ছি এখন। এই যে যারা হচ্ছে যে এই যে খ উত্তর দিয়েছেন তারা হচ্ছে যে 100% ভুল উত্তর দিয়েছেন। এটার উত্তর হবে সিউল দক্ষিণ কোরিয়া। আমি জানি এই যে স্ট্যাচু অফ পিসের সাথে কিন্তু আরেকটা সুন্দর একটা ভাস্কর্য আছে, মানে দুটোর মধ্যে সিমিলারিটি আছে। সেই ভাস্কর্যটার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। সেই লিবার্টির সাথে আর এই পিচের সাথে আপনারা গুলায় ফেলতেছেন। এখন আপনারা বলেন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? আমিনুল ইসলাম কি লিখেছেন? স্ট্যাচু অফ লিবার্টি ইউএসএ লিখেছেন। মনলতা সেন লিখেছেন। হাসিমুদ্দু আমাদের সাথে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কাইন্ডলি একটা একটা করে শেয়ার দিই আমাদের লাইভটি এবং মেনশন করে আমাদের ফ্রেন্ডদেরকে। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছে আমাদের ক্যারিয়ার ম্যাপে কিন্তু অনেকগুলো আকর্ষণীয় ব্যাচ চালু হয়েছে। সেখানে কিন্তু ধুমায়া ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে। যে কোনো চাকরির পরীক্ষায় কোয়ালিফাইড হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মডেল টেস্টে পার্টিসিপেট হওয়া এবং প্রপার গাইডলাইন অনুযায়ী আগানো। তো আমাদের ক্যারিয়ার ম্যাপে আপনারা যারা ভর্তি হবেন আপনারা সুন্দর একটা গাইডলাইন পাবেন। আপনাদের কি পড়তে হবে, সবচেয়ে বড় কথা কি এলিমিনেশন বা বাদ দিতে হবে, সেগুলো আমাদের ক্যারিয়ার ম্যাপ আপনাদেরকে মানে হচ্ছে যে বলে দিবে যে কিভাবে আপনাদেরকে পড়তে হবে। এবং সেই সাথে আপনারা হচ্ছে মডেল টেস্টে পার্টিসিপেট করার একটা বর্ণাঢ্য সুযোগ পাচ্ছেন। আপনার অবস্থানটা কি? আপনি হচ্ছে যে প্রপার গাইডলাইনে যাচ্ছেন নাকি হচ্ছে যে উল্টাপাল্টা পড়াশোনা করতেছেন, সেই অবস্থানটা জানা খুবই জরুরি। হ্যাঁ, সেই জন্য আমাদের ক্যারিয়ার ম্যাপ হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে আপনাদের জন্য। ওকে, অনেকে কি লিখছেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। যারা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র লিখেছেন আপনাদের হয়েছে, কারণ স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। এখন এই যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত এই যে স্ট্যাচুটা বা ইয়েটা, এটা কিন্তু একটা দেশ যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ দিয়েছিল। সেই দেশটার নাম কি আপনাদের জানা আছে? প্রায় পরীক্ষার মধ্যে এটাও জানতে চায়। ওকে, এবার চলেন আমরা নেক্সটে চলে যাই। দেখেন এটাতে কি আছে যে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত সেটা জানতে চাইছে। ক হচ্ছে সুইডেন, খ হচ্ছে বেলজিয়াম, গ হচ্ছে ইংল্যান্ড এবং ঘ হচ্ছে ইটালি। দেখি এটার উত্তর কারা কারা পারে। আর পূর্বের উত্তরটা কারা কারা দিয়েছে? দীপু দিয়েছে ফ্রান্স লিখেছে। রহমতুল্লাহ তালুকদার আমাদের সাথে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন হওয়ার জন্য। ওকে, শেখ মিলন আহমেদ ফ্রান্স লিখেছেন। লাবণ্য, যারা ফ্রান্স লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এখন এটার উত্তর দেন। সৌরভ পাল কি লিখেছেন? বেলজিয়াম। বনলতা সেন লিখেছেন আবরার, আগেটার উত্তর দিয়েছে। সাকিব ফ্রান্স লিখেছে। ওকে, যারা হচ্ছে যে এটার উত্তর বেলজিয়াম দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে, কারণ এই বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। আর এই ওয়াটারলু যুদ্ধটা কত সালে সংগঠিত হয়েছিল সেটা একটু কমেন্টস করে ফেলুন। এর মধ্যে আমি নেক্সটে চলে যাচ্ছি। আমি আজকে দ্রুত হচ্ছে ক্লাসটা শেষ করার চেষ্টা করছি। ওকে, কারণ আমরা এখানে যারাই আছি সবাই হচ্ছে টায়ার্ড। আমরা অনেকেই আজকে রোজা রেখে ক্লাস করছি, সেই জন্য হচ্ছে যে আপনারা যে আমার ক্লাসে জয়েন হয়েছেন, আই এম সো গ্ল্যাড টু সি অল অফ ইউ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন হওয়ার জন্য। দেখেন এটাতে কি জানতে চাইছে যে সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত সেটা জানতে চাইছে। ক হচ্ছে ভারত মহাসাগর, খ হচ্ছে প্রশান্ত মহাসাগরে, গ হচ্ছে আটলান্টিক মহাসাগরে এবং ঘ হচ্ছে উত্তর মহাসাগরে। এটার উত্তরটা কি হবে কাইন্ডলি একটু কমেন্টস করে ফেলুন।
আচ্ছা, এই যে অনুকূল ঘোষ লিখেছেন 1815 সালে লিখেছেন, লাবণ্য লিখেছে, শিবু লিখেছে, সৌরভ পাল, মোফাজ্জল মিয়া, অনেকেই। ওকে, ওয়াটারলু যুদ্ধ যারা লিখেছেন 1815 সালে, আপনাদের সকলের উত্তর কিন্তু সঠিক হয়ে গিয়েছে। এটার উত্তর কিন্তু অনেকে দিচ্ছে, যে সে এক মিলন দিচ্ছে। তারপর হচ্ছে দীপু ভাই হাসিমধু লিখেছে, না আগেরটার উত্তর লিখেছে 1815 সালে। অনুকূল ঘোষ লিখেছেন দক্ষিণ আটলান্টিক মহাসাগর লিখেছে, আবরার লিখেছে সামিয়া আটলান্টিক মহাসাগর লিখছে। ওকে, শুভ বিশ্বাস গ লিখেছে, তারপর দীপিকা পাল গ লিখেছে, খাদিজা আফরিন আটলান্টিক। যারা গ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ এই সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরেই অবস্থিত। এখন এই সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু একজনকে নির্বাসিত করা হয়েছিল, সে ছিল ফরাসি বিপ্লবের শিশু বলা হতো তাকে। এখন দেখি তো তার নামটা কি ছিল, একটু কাইন্ডলি কমেন্টস করে ফেলুন তো, আর না জানলে তো আমি আছি আপনাদের সাথে। জসিমউদ্দিন সি লিখেছে, ইমরান হোসেন সি লিখেছেন। যারা সি লিখেছেন আপনাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। সৌরভ পল কিন্তু সবার আগে উত্তর করে ফেলছে। নাসারউদ্দিন আহমেদ কি লিখেছেন? অমিত শাহ লিখেছেন অগ্নিকন্যাকে ম্যাট্রন দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবরার লিখেছেন, নেপোলিয়ন লিখেছে, লাবণ্য লিখেছে, অনেকে লিখেছে। ওকে, এই যে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কিন্তু নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয়, আর তাকে মূলত এই সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ওকে, এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে ইউএসএসআর বিলুপ্ত হয় কবে? ক হচ্ছে 25 ডিসেম্বর 1990, খ হচ্ছে 26 ডিসেম্বর 1991, ঘ হচ্ছে 1 জানুয়ারি 1991 এবং ঘ হচ্ছে 31 জানুয়ারি 1991। এটার উত্তরটা কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। এর মধ্যে এই যে ইউএসএসআর, এর পূর্ণাঙ্গ রূপ কি? এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। হ্যাঁ, এই যে আমরা এখন চিনি যাকে যে রাশিয়া নামে, সেই রাশিয়া একটা সময় কি ছিল? এই যে ইউএসএসআর নামে পরিচিত ছিল। আমরা ইতিমধ্যে এটা জেনে গিয়েছি। এটা দিয়ে কি বোঝায়? যে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বোঝানো হয়ে থাকে, আর সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় একটা পর্যায়ে। এখন দেখি কারা কারা উত্তর দিয়েছেন। আবার কি সুন্দর একটা উক্তি দিয়েছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব। কি সুন্দর একটা উক্তি, তাই না? আমাদের ঘরে ঘরে যারা মা বোন আছে তাদের সবারই হচ্ছে যে এডুকেটেড হওয়ার প্রয়োজন, কারণ আমরা মেয়েরা যখন একটা মেয়ে এডুকেটেড হব, আমরা একটা শিক্ষিত একটা ন্যাশন আমরা উপহার স্বরূপ দিতে পারবো। আর এখন তাই হচ্ছে, আমাদের বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে নেই। শ্রাবন্তী অলরেডি এটার উত্তর করেছে, মোফাজ্জল, শুভ বিশ্বাস, সামিয়া উত্তর দিয়েছে, শিব উত্তর দিয়েছে, অনেকেই, জসিমউদ্দিন, তারপর অনেকে দিয়েছে। ওকে, যারা হচ্ছে খ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ এটি বিলুপ্ত হয়েছিল 26 ডিসেম্বর 1991 সালে বিলুপ্ত হয়ে যায়। এখন আসুন, এই যে ইউএসএসআর, এটি ইউনিয়ন হিসেবে গঠিত হয়েছিল কত সালে, সেটা কি কারো জানা আছে? জানা না থাকলে সেক্ষেত্রে কিন্তু বলে দিবেন, আমি জানিয়ে দিব সঠিক উত্তরটা কি হবে। অমিত শাহকে হচ্ছে যে মানে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ অমিত শাহ অনেক কি মেনশন দিচ্ছে। বাকিরা একটু মেনশন করে ফেলুন, আবার একটা একটা করে শেয়ার করে ফেলুন। দেখেন, এটাতে কি আছে যে বেলফোর ঘোষণা কি? কতে হচ্ছে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা, ক হচ্ছে আরব ইহুদিদের মধ্যে শান্তি স্থাপনের ঘোষণা, হচ্ছে মধ্যপ্রাচ্যে আরব সংহতি রক্ষার ঘোষণা, এবং লাস্ট অফ অল হচ্ছে আরব ইহুদিদের সংঘর্ষের ঘোষণা। দেখি এটার উত্তরটা কারা কারা পারে। বেলফোর ঘোষণাটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এই যে অনুকূল ঘোষ কিন্তু লিখেছেন 1922 লিখেছেন। ওকে, আমি বলে দিচ্ছি, 1922 সালে গঠিত হয়েছিল ইউনিয়ন হিসেবে, এবং 1991 সালে এটি হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে কি হয়েছিল? 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল, তার মধ্যে কিন্তু রাশিয়াও রয়েছে। সামিয়া কি লিখছে?
সামিয়া এটা হচ্ছে যে তারা অনেক সময় আমাদের মা বাবা যারা আছে অনেক সময় আমাদের উপর বিভিন্ন কারণে রেগে যায়। হ্যাঁ, রেগে যাওয়ার কারণে কিন্তু তারা অনেক সময় এটা সেটা বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে বলে না। আবার দেখবা যখন হচ্ছে যে আমাদের মা বাবা আমাদের উপর খুবই হ্যাপি থাকে তখন কিন্তু খুবই প্রশংসা করে। আর এই প্রশংসার ব্যাপারটা কিন্তু সামনাসামনি করে না। প্রশংসার ব্যাপারটা তুমি যখন থাকবা না তখন হচ্ছে যে অন্য কারোর সাথে করবে। শেষের কবিতা কি লিখেছে, কেন ভুল হবে? আবরার লিখেছে, তারান্নম ক লিখেছে। ওকে, অনেকে কিন্তু এটার উত্তর দিয়েছে। মরণতা সেন, জসিমউদ্দিন, যারা ক উত্তর দিয়েছেন আপনাদের উত্তর হয়েছে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের একটি ঘোষণা ছিল। ওকে, আর এই বেলফোর ঘোষণাটা কবে দেওয়া হয়েছিল সেটা কি কারো মনে আছে? শেখ মিলন আহমেদ লিখেছে 2 নভেম্বর 1917 সালে ঘোষণা করা হয় লিখেছে। ওকে, বেলফোর ঘোষণা 1917 সালে দেওয়া হয়েছিল। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। এই ঘোষণা থেকে যে ইহুদি রাষ্ট্রের জন্ম হয়েছে, যে ইসরায়েল রাষ্ট্র যে এখন যে ফিলিস্তিনে বসবাস করে, এই ঘোষণা থেকেই। দেখেন এটাতে কি আছে যে লিগ অফ নেশনস এর জন্ম হয় কত সালে? ক হচ্ছে 1919 সালে, খ হচ্ছে 1921 সালে, গ হচ্ছে 1922 সালে এবং ঘ হচ্ছে 1924 সালে। উম তারানম কি লেখছেন? মোফাজ্জল মিয়া লেগেছে 1917। হ্যাঁ, 1917 সালে। শেখ মিলন আহমেদ, অনেকে কিন্তু 1917 লিখেছেন। যারা 1917 লিখেছেন আপনাদের সবার উত্তর কিন্তু হয়েছে। এখন এটা জানাই দেন যে লিগ অফ নেশনস এর জন্ম হয়েছিল কত সালে? আমরা জানি লিগ অফ নেশনস কিন্তু একটা সময় যে এটা বিলুপ্ত হয়ে যায়। এই লিগ অফ নেশনস বিলুপ্ত হয়ে জাতিসংঘের হচ্ছে যে সূত্রপাত ঘটে। লিগ অফ আর জাতিসংঘের প্রতিষ্ঠার মূল কারণই হচ্ছে এই লিগ অফ নেশনস এর ব্যর্থতা। সে হচ্ছে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই জন্য সেটা হচ্ছে যে বিলুপ্ত হয়ে গেছিল। শুভ বিশ্বাস লিখেছেন 1919। অনেকে শফিক তুহিন 1919 লিখেছেন। মোফাজ্জল, তারপর সুলাইমান, অনেকে লিখেছেন। অনুকূল ঘোষ লিখেছেন। ওকে, যারা 1919 লিখেছেন আপনাদের হয়েছে। এখন আসলে এই লিগ অফ নেশনস কিন্তু 1946 সালের 20 এপ্রিল কিন্তু বিলুপ্ত করা হয়েছিল। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে লিগ অফ নেশনস এর হেডকোয়ার্টার্স কোথায়, সেটা কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। দেখেন এটাতে কি জানতে চেয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন, সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির বক্তৃতার জন্য, খ হচ্ছে 14 দফা ঘোষণার জন্য, ঘ হচ্ছে হস্তক্ষেপ তথ্যের জন্য, ঘ হচ্ছে কোনটি নয়। এটা উত্তর কি হবে? দৃষ্টি রয় স্নিগ্ধা লিখেছেন 1919। অনুকূল ঘোষ জানাবাহা লিখেছেন। বাকিদের জন্য একটু ওয়েট করি, তারপর আমি বলে দেবো এটার উত্তরটা কি। ওকে, লিগ অফ নেশনস কিন্তু হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। শেখ মিলন আহমেদ খ লিখেছেন। অমিত কিন্তু জেনেভা লিখেছেন। যারা জেনেভা লিখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। না, এটার উত্তর কিন্তু অনেকে দিচ্ছে এই যে খ লিখেছে, যারা খ লিখেছে তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ উড্রো উইলসন বিখ্যাত হয়েছিল এই 14 দফার ঘোষণার জন্য বিখ্যাত হয়েছিল। ওকে, আরেকটা কোশ্চেন এখান থেকে দেওয়া যেতে পারে যে এই যে উড্রো উইলসন, তিনি তো ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এখন বলেন তো তিনি কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? দেখি কারা কারা জানে। দেখেন এই প্রশ্নটা পড়ি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে রোজভেল্ট, ঘ হচ্ছে ভলদিয়ার, গ হচ্ছে উইনস্টন চার্চিল এবং ঘ হচ্ছে মার্গারেট থ্যাচার। শ্রাবন্তী মোনালিসা লেগেছেন 1 নং দফা ওপেন ডিপ্লোমেসি। একটা বিসিসি চলে আসছিল যে 14 দফার সর্বশেষ দফাটা কি ছিল। কোন একটা বিসিএস এর মধ্যে আসছিল। তো আমাদের এই দফা রিলেটেড যে এগুলো ছিল, পয়েন্ট গুলো আছে, সেগুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বশেষের দিক থেকে একটা দুটো কিন্তু দফা আমরা মনে রাখতে পারি, যারা আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি।
ওকে, সামিয়া কিন্তু লেখছে 28তম প্রেসিডেন্ট ছিল। তারপর মিলন আহমেদ লিখেছেন মোনালিসা এটার উত্তর করে ফেলছে। ওকে, যারা 28তম লেখছেন আপনাদের হয়েছে। আচ্ছা, এটার উত্তর অনেকে দিয়েছে। এই যে খাদিজা দিয়েছে শিবু উইনস্টন চার্চিল লিখেছে। উম যারা হচ্ছে যে এটার উত্তরে যে উইনস্টন চার্চিল দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ছিলেন। দেখেন প্রশ্ন কিভাবে আসে পরীক্ষার মধ্যে, এই প্রিভিয়াস কোশ্চেন গুলো আমরা সলভ করলে আমরা ধরতে পারি যে এইভাবে প্রশ্ন আসে। এখন নেক্সট যে কোনো পরীক্ষা এভাবে চলে আসলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে উত্তরটা কি হবে? কারা কারা আমরা জানি? অনেকে কিন্তু ওই যে 28তম প্রেসিডেন্ট যারা লিখছেন হয়েছে, এটা আমি তখনও বলছি, আবার এটার উত্তর আমি বলে দিয়েছি। আমি এখন জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা জানি এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1945 সালের 2 সেপ্টেম্বর। এই দুটা সাল এবং এই দুটা ডেট আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মোফাজ্জল মিয়া কিন্তু লিখেছেন রোজ ভেল্ট। এই নামটা আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এই যে রোজ কথাটা আছে না, এই জন্য। আমার ফুল খুব ভাল লাগে। আমার মানে হচ্ছে আমি ফুল নিজেও কিনে আমার উপহার স্বরূপ অনেক সময় পাই। ফুল যখন দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে তখন আমার খুব মায়া লাগে। এই ফুলগুলো আমি ফেলি না। ফুলগুলোকে আমি রেখে দিই, শুকিয়ে ফেলি। শুকিয়ে এগুলাকে শুটকি ফুল বানিয়ে আমি রেখে দিই। এই শুটকি ফুলের স্মেলটা আমার কাছে খুব ভাল লাগে। আমরা যারা পড়ি তখন বইয়ের ভিতরে পাতায় পাতায় রেখে দিই আর কি ফুলের পাপড়িগুলো, তখন সুন্দর একটা স্মেল হয়। ওকে, লাবণ্য লেগেছেন, রোজবেল লেগেছেন। হুম, আলামিন কি লেগেছেন? কথা একটু জোরে বলেন। জোরে ভাই, রোজা রাখছি, বাকিদের তো সমস্যা হইতেছে না। তো আমি বলতেছি এই যে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিলেন এবং আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান। আমাদের হচ্ছে এই দুজনের নামও কিন্তু মনে রাখতে হবে, ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং হ্যারি এস ট্রুম্যান। এবার চলো আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ, সেটা জানতে চাইছে। ক হচ্ছে জার্মানি, ঘ হচ্ছে জাপান, ঘ হচ্ছে রাশিয়া এবং ঘ হচ্ছে ইতালি। আর খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় এই প্রশ্নটা হয়, ডিরেক্টলি কমন আসে। খাদিজা আপনি লেগেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রোজভেল্ট। হ্যাঁ হয়েছে, ফ্রাঙ্কলিন রোজভেল্ট এবং হ্যারি এস ট্রুম্যান। শেখ মিলন আহমেদ অলরেডি উত্তর করে ফেলছে, সামিয়া, দীপু, বিথি, অনেকেই উত্তর করেছে। তো হচ্ছে যে শ্রাবণ উত্তর করেছে। যারা হচ্ছে যে জাপান উত্তর করেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। কারণ এই পার্ল হারবার আক্রমণ করেছিল, জাপান আক্রমণ করেছিল। যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমে খুবই হচ্ছে যে ভালো মানুষের মতো ছিল। আমরা অনেক সময় ইনোসেন্ট মানুষ থাকি না, যে চুপচাপ নিউট্রাল, কোনো অ্যাকশন নাই। যেই দেখছে যে জাপান তারে আক্রমণ করছে তখন সে ক্ষেপে গেছে। তখন হচ্ছে যে তার একদম মানে উড়াই দিছে, জাপানকে তখন উড়াই দিছে। ওকে, এখন বলুন তো এই যে পার্ল হারবার আক্রমণ করেছিল কত সালে? এই সালটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। লাবণ্য কি লেখছে? এই আক্রমণের জন্য তাদের উপর এত বোমা হামলা হয়। ওকে, শ্রাবন্তী কিন্তু সালটা অলরেডি বলে দিছে। বাকিদের জন্য একটু দেখি পারে কিনা। স্নিগ্ধা লেগেছেন রাশিয়া, না আপু বলে দিয়েছি এটা হবে জাপান। অনুকূল ঘোষও লেগেছে 7 ডিসেম্বর 1941। হ্যাঁ, 1941 সালের 7 ডিসেম্বরে জাপান কি করেছিল? আক্রমণ করেছিল। এখন এই প্রশ্নটা থেকে ঘুরাইয়া পেঁচায় আরো যে কত নানান ভাবে প্রশ্ন হয়, এই যে দেখেন, এই যে পার্ল হারবার, এটা থেকেও প্রশ্ন হয়। প্রায় পরীক্ষার মধ্যে জানতে চাই এই যে পার্ল হারবার এটি কোথায় অবস্থিত সেটা জানতে চাই। এটা আমরা জানি যে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোন দ্বীপে অবস্থিত সেটা জানতে চাই। দেখি কারা কারা পারেন। এর মধ্যে আমি নেক্সটে চলে যাব। অনেকে কিন্তু লেখছেন 1941 সালের 7 ডিসেম্বর লেখছেন। দেখি ওটার উত্তর কারা কারা দিয়েছে।
পার্ল হারবার কিন্তু এই যে হাওয়াই দ্বীপে অবস্থিত। এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় গেঁথে রাখতে হবে যে কোন দ্বীপে? হাওয়াই দ্বীপে। আবার হাওয়াই মিঠাই না, হ্যাঁ। দেখেন এটা কি যে ফিয়ার ফ্যাক্স কি? ক হচ্ছে গোয়েন্দা সংস্থা, খ হচ্ছে মানবাধিকার সংস্থা, গ হচ্ছে পরিবেশবাদী আন্দোলন এবং ঘ হচ্ছে বিশেষ ধরনের ফ্যাক্স। এটার উত্তরটা কি হবে? আমাদের কিন্তু ভিউজ কমে যাচ্ছে, কাইন্ডলি আবার একটু শেয়ার করি। শুভ বিশ্বাস কিন্তু লিখেছেন হাওয়াই, লিখেছেন সামিও লিখেছে হাওয়াই দ্বীপে। আমরা মেয়েরা খুবই এই যে হাওয়াই মিঠাইয়ের সাথে সুপরিচিত। হুম, আমার খুব ভাল লাগে হাওয়াই মিঠাই। সবচেয়ে বেশি ভাল লাগে হাওয়াই মিঠাই নিয়ে হাতে নিয়ে ছবি তুলতে, খুব ভাল লাগে। বিথি কি লিখছেন? আবরার ক উত্তর দিয়েছে শুভ বিশ্বাস, খাদিজা আফরিন, সামিয়া, যারা ক উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। কারণ এই ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা। এখন আসেন, এই গোয়েন্দা সংস্থাটি সেটি হচ্ছে কোন দেশের গোয়েন্দা সংস্থা? অনুকূল ঘোষ কি মেঘ না চাইতেই বৃষ্টি, মানে প্রশ্ন করার আগেই অনুকূল ঘোষ উত্তর করে ফেলছে, আই লাইক ইট ভেরি মাচ। ওকে, সুলাইমান লিখেছেন গোয়েন্দা সংস্থা, লিখেছেন মোহামিনুল ইসলাম, লিখেছেন আব্দুল হাই, লিখেছেন শ্রাবন্তী, অনেকে। ওকে, যারা আমেরিকা লেগেছেন বা ইউএসএ লেগেছেন বা যুক্তরাষ্ট্র লেগেছেন আপনাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। ওকে, যে এই গোয়েন্দা সংস্থাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। এখন আরেকটা প্রশ্ন দিয়ে আমি নেক্সটে যাব যে ইতার তাস, এটা একটা সংবাদ সংস্থা, এটি কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা সেটা কাইন্ডলি কমেন্টস হয়ে যাক। দেখেন এটাতে কি জানতে চাইছে? আচ্ছা ওটা দেখি এটার তাস নিয়ে কেউ লেখছে কিনা। ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ইউএসএ লিখতেছেন আগেরটার উত্তর হবে ইউএসএ, আর ইতার তাস কিন্তু ইউএসএ না, আমি আগের থেকে বলে দিতেছি। মোনালিসা রাশিয়া লেখছে, দীপু ভাই লেখছে বিতি রাশিয়া, খাদিজা আচ্ছা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা লেখছে, তৌফিক আরভিন লেখছে পরীক্ষা চলছে তাও আসলাম কারণ আপুকে না দেখলে চলে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো হচ্ছে এক একটা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি আপনারা শেষ অবধি থাকবেন। যারা রাশিয়া লেখছেন আপনাদের কিন্তু সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। দেখেন এটা পড়ি যে অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে ভ্লাদিমির পুতিন, খ হচ্ছে মিখাইল গর্বাচেভ, গ হচ্ছে লিও টলস্টয় এবং ঘ হচ্ছে ব্রেজনেভ। দেখি এটার উত্তর কিন্তু অলরেডি অনেকে দিয়েছেন। সামেও কিন্তু পারছে যে এটার তাস হচ্ছে রাশিয়ার। অনেকে রাশি লেখছে, যে অনুকূল লেখছে। আবরার এটার উত্তর দিয়েছে, খ লিখেছে অনুকূল ঘোষ। কোশ্চেনটা বুঝি নাই, এই যে ইতার তাস সংবাদ সংস্থা এটা কোন দেশের সংবাদ সংস্থা সেটা জানতে চেয়েছিলাম, উত্তর হবে রাশিয়া। আর এটা এই যে প্রশ্নটা এটা হচ্ছে অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন। অনেকে লিও টলস্টয় লেগেছেন, মিলন আহমেদ লিখেছেন ভাই লিও টলস্টয় কেন হবে। শিবু উত্তর দিয়েছেন রিম ঝিম বর্ষা, কদিন পর থেকে শুরু হবে রিম ঝিম বর্ষা। হ্যাঁ, ঢাকা তো চলাফেরা কত যে কষ্ট এই রিম ঝিম বর্ষায়। ওকে, যারা মিখাইল গর্বাচেভ লেখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট হচ্ছে মিখাইল গর্বাচেভ। এখন আসেন তিনি হচ্ছে দুটি নীতির প্রবক্তা ছিলেন। হ্যাঁ, সেই দুটি নীতির নাম কি কারো জানা আছে কিনা আমি একটু ওয়েট করছি। অমিশা লিখেছেন তনকা মিমের ক্লাসের অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও কিন্তু অপেক্ষায় থাকি যে কবে আপনাদের সাথে ক্লাস হবে আমার। তো ফাইনালি হচ্ছে যে আজকে প্রথম রোজায় আপনাদের সাথে আমার ক্লাস, আমার তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অন্যান্য দিনে রোজা না রেখে ক্লাস নিতাম, আর আজকে রোজা রেখে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। মানে কোনো পরিবর্তন মনে হচ্ছে না, আমার কাছে একই লাগতেছে। আর আমরা মেয়েরা না খেয়ে অনেক থাকতে পারি, এমন দেখা গেছে যে খাবার আমাদের সামনে অহরহ থাকে, কিন্তু আমরা মেয়েরা যারা স্বাস্থ্য সচেতন তারা আমরা এতটা খাই না। আচ্ছা, কারা কারা লিখেছেন? ইমরান নাজির লিখেছেন ইউর টিচিং স্টাইল ইজ টু মাচ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। শ্রাবন্তী মোনালিসা লিখেছেন গ্লাস নষ্ট ও প্যারাস্ট্রিকা লিখেছেন। তারপর হচ্ছে তৌফিক আরবিন লিখেছেন আপনাকে ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যারা গ্লাস নষ্ট এবং প্যারাস্ট্রিকা লিখেছেন
আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। অনুকূল ঘোষ কি লিখেছেন, ও বর্ষা তুমি ঝরো না গো। অমন- অমন করে। আমি তো জানতাম আবরার ছিল কবি সিঙ্গার, এখন দেখি যে আবরারের সান্নিধ্য পেয়ে অনুকূল ঘোষও কিন্তু এই যে কবি হয়ে যাইতেছে। আচ্ছা ওকে, যারা গ্লাসনস্ত এবং প্যারিস্ট্রিক্যাল লেকশন আপনাদের হয়েছে, আর এই গ্লাসনস্ত বলতে বোঝায় খোলামেলা আলোচনাকে বোঝানো হয়ে থাকে। যে আলোচনায় কোনো ভয় থাকে না, সবাই যায় হচ্ছে যে ওই দেশের প্রধানের সাথে কথা বলতে পারে, তাদের অভিযোগ হচ্ছে ওখানে পেশ করতে পারে। ওইটাই হচ্ছে কি গ্লাসনস্ত নীতি। এবং প্যারিস্ট্রিক্যাল নীতিটা কি আমরা কি জানি? প্যারিস্ট্রিক্যাল নীতিটা হচ্ছে একটা উন্নয়নমূলক আলোচনা। হুম, এই নীতি দুটার অর্থ প্রায় পরীক্ষার মধ্যে এসে থাকে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি আছে যে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছিল? এটা মনে হয় একটু আগে আমাদের সলভ করা হয়ে গেছিল। অপশন হচ্ছে 12টি, খ হচ্ছে 13টি, 14টি, 15টি। এটা সলভ করা হয়ে গেছে। এটার উত্তর হবে 15টি। এর মধ্যে চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। এটাতে কি আছে যে কোন দুটি দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ ঘটেছিল? শতবর্ষব্যাপী যুদ্ধ মানে কি? 100 ইয়ার্স ওয়ার। ওকে, অপশন কতে আছে ফ্রান্স ও জার্মানি, খ হচ্ছে ইংল্যান্ড ও জার্মানি, গ হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড, এবং ঘ হচ্ছে ফ্রান্স ও ইতালি। দেখি এটার উত্তরটা কারা কারা পারে। শ্রাবন্তী কি লিখেছেন? প্যারাস্ট্রয়িকা লিখেছেন। ওকে, উন্নয়নমূলক আলোচনা। অনেকে কিন্তু ওটা 15টি লিখেছেন। যারা 15 লিখেছেন আপনাদের হয়ে গেছে। আবরার এখন এটার উত্তর দিয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড লিখেছে। বাকিদের জন্য আমি একটু ওয়েট করছি। শেখ মিলন আহমেদ গ লিখেছে, দীপু লিখেছে ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। প্রায় পরীক্ষার মধ্যে যখন এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে যে এই যুদ্ধটা কোন কোন দেশের মধ্যে হয়েছে, আমরা কিন্তু ভুলায় ফেলি, কারণ আমরা অনেকগুলো যুদ্ধ পড়ি, তো অনেকগুলো যুদ্ধের সাল নিয়ে পড়ি, তারপর হচ্ছে কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছে এগুলো পড়ি। পরে দেখা গেছে যে যখন পরীক্ষায় আসছে আমরা এত এত পড়ি, তখন আমরা ভুলায় ফেলি। ওকে, যারা এটার ফ্রান্স ও ইংল্যান্ড লেখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এখন আরেকটা প্রশ্ন দিয়ে আমি নেক্সটে যাচ্ছি, যে গৌরবময় বিপ্লব, আমরা প্রায় এটা শুনেছি, এই গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল সেটা কাইন্ডলি একটু কমেন্টস করে ফেলুন। এটার এই যে মাহমুদ হাসানও কিন্তু এটার উত্তর দিয়েছে। চলো আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি জানতে চাইছে যে ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? কথা হচ্ছে 1964 সালে, খ হচ্ছে 1966 সালে, গ হচ্ছে 1969 সালে, এবং ঘ হচ্ছে 1972 সালে। দেখি এটার উত্তরটা কারা কারা পারে। যারা ফ্রান্স ও ইংল্যান্ড লেখছেন আপনাদের সবার উত্তর কিন্তু হয়েছে। আর গৌরবময় বিপ্লবের কথা বলছিলাম, এটার উত্তর এখন আমি পাই নাই। শ্রাবন্তী দিয়েছে 1689 লিখেছে, ওটার উত্তর হবে 1688 সালে হবে। এখন এটার উত্তর অনেকে দিয়েছে, মিষ্টি দিয়েছে, সরপল, আবরার দিয়েছে, মোফাজ্জল মিয়া দিয়েছে। অনেকে এটার উত্তর দিয়েছে। এখানে হচ্ছে যে যারা খ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1966 সালে। আর এই তাশখন্দ চুক্তিটা মূলত হচ্ছে যে এই তাশখন্দ আফগানিস্তানে স্বাক্ষরিত হয়েছিল। ওকে, এখন হচ্ছে যে চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, কারো কি মনে আছে? অনেকে কিন্তু উত্তর দিয়েছেন। এবার এই প্রশ্নটা পড়ি যে সুয়েজ খাল কোথায় অবস্থিত? ক হচ্ছে দক্ষিণ আফ্রিকা, খ হচ্ছে আলজেরিয়া, ঘ হচ্ছে মিশর, এবং ঘ হচ্ছে ব্রাজিল। দেখি এটার উত্তরটা কারা কারা পারে। শ্রাবন্তী কিন্তু লিখেছেন লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ হয়েছে। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী ছিল। মোফাজ্জল মিয়া এটার উত্তর দিয়েছে মিশর। শেখ মিলন আহমেদ তো মিশর লিখেছে। তারপর আবু সাইদ দীপু পূর্বেটার উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ হয়েছে। মোনালিসাও লিখেছেন। মোনালিসা যে অনেক কিছু পারে, তার তো একটা টাইটেল আছে। মোনালিসা একটা টাইটেল আমি দিয়েছিলাম, জিনিয়াস থেকে জিন। হ্যাঁ, আপনারা হচ্ছে যে যারা রেগুলার পড়াশোনা করবেন এবং সব উত্তর দিবেন, আমি কিন্তু আপনাদেরকেও হচ্ছে যে এই টাইটেলটা বলবো। ওকে,
সামিয়া লাল বাহাদুর লেখছেন, আবু সায়েদ দীপু লেখছেন। ওকে, যারা হচ্ছে লাল বাহাদুর লেখছেন হয়েছে। এখন সুয়েজখাল কোথায় অবস্থিত, এটার উত্তর যারা গ দিয়েছেন তাদের উত্তর হয়েছে, কারণ সুয়েজখাল হচ্ছে মিশরে অবস্থিত। আর এই সুয়েজখাল খনন কাজ শুরু হয়েছিল 1859 সালে হয়েছিল। আর খনন কাজ শেষ হয়ে এটা চালু হয়েছিল 1869 সালে। 1859, 1869, আপনার একটু মনে রাখবেন কিন্তু, আবার হচ্ছে যে গুলায় ফেলবেন না। আর এটা জাতীয়করণ করা হয়েছিল কবে সেটা আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে ফেলুন, যে সুয়েজখালকে জাতীয়করণ করা হয়েছিল কবে। আজকে ক্লাস যারা কয়টা পর্যন্ত হবে জানতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে আমি খুব দ্রুত ক্লাসটা রেখে দিব, 4টার মধ্যে রাখার মানে চেষ্টা করব, কারণ আমিও বাসায় যে ইফতার বানাবো। ওকে, এখন দেখেন এটাতে কি আছে, যে রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল কোনটি সেটা জানতে চাইছে। ক হচ্ছে নাৎসি পার্টি, ক হচ্ছে রুশ সমাজতান্ত্রিক দল, গ হচ্ছে বলশেভিক পার্টি, এবং ঘ হচ্ছে রুশ রেভলিউশন ফ্রন্ট। এটার উত্তরটা কি হবে কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। আচ্ছা, অনেকে কিন্তু লেখছেন 1956। যারা 1956 লেখছেন আপনাদের হয়েছে, কারণ এই যে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয়েছিল 1956। সুয়েজ খাল নিয়ে যখন আমরা পড়তে বসবো তখন আমরা এই 3টা সাল অবশ্যই মনে রাখবো, 1859, 1869 এবং 1956। এই 3টা সাল অবশ্যই মনে রেখে তারপর আমরা পড়বো। মিষ্টি ববি কি লিখেছে, এটা উত্তর সি দিয়েছে। মোফাজ্জল বলশেভিক লেগেছে। জানাতুল ফেরদৌস গ লেগেছে। আচ্ছা, যারা গ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে, কারণ এই বিপ্লবের নেতৃত্ব দানকারী দল হচ্ছে বলশেভিক পার্টি। আর এই বলশেভিক পার্টির নেতা কে ছিল কারো কি জানা আছে, বা নেতৃত্ব দান করেছিল কে? আমরা জানি এই রুশ বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয় বা বলশেভিক বিপ্লব বলা হয়। এটা সংগঠিত হয়েছিল 1917 সালে। কোথায় সংগঠিত হয়েছিল? রাশিয়া হয়েছিল। এখন নেতা কে ছিলেন সেটা একটু কাইন্ডলি কমেন্টস করে ফেলুন, এর মধ্যে আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি জানতে চাইছে, যে ইরানের ইসলামী বিপ্লবের নায়ককে সেটা জানতে চাইছে। ক হচ্ছে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি, খ হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি, গ হচ্ছে মোহাম্মদ রেজা পাহলভি, এবং ঘ হচ্ছে আহমাদি নেজাদ। আচ্ছা, অনেকে কিন্তু লিখেছে, জসিমউদ্দিন লিখেছেন চিকের বস, থ্যাংক ইউ ভেরি মাচ, বস হয় নাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে বস কখনোই আমি নিজেকে মনে করি না, আমিও আপনাদের মতোই শিখছি, প্রতিদিন শিখছি। দীপু লিখেছেন ভ্লাদিমির ইলিচ লেনিন, মোনালিসা লিখেছেন বনলতা সেন। যারা লেনিন লিখেছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। ওকে, এটার উত্তর কিন্তু অনেকে দিয়েছে, যে অনুকূল ঘোষ দিয়েছে, মহামিনুল দিয়েছে, তারপর পরেশ চাকমা দিয়েছে, অনেকেই। শ্রাবন্তী মোনালিসা কোনটা নিয়ে কনফিউশন শ্রাবন্তী একটু জানাবেন। আব্দুল হাই খ লিখেছেন। ওকে, যারা হচ্ছে আয়তুল্লাহ আলী খোমেনি লিখেছেন আপনাদের উত্তর হয়নি, এটার উত্তর হবে রুহুল্লাহ আয়তুল্লাহ খোমেনি হবে। ওকে, আর ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল কখন সেটা কি কারো জানা আছে? অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। শ্রাবন্তী মোনালিসা ক হবে বলে মনে হয়। হ্যাঁ, কই উত্তর। এখন ইরানে ইসলামী বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে সেটা একটু কমেন্টস হয়ে যাক। দেখেন এটাতে কি জানতে চাইছে, যে ইস্তিফাদা কি? ক হচ্ছে প্যালেস্টাইন শান্তি বাহিনী, তারপর হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল চুক্তি, গ হচ্ছে প্যালেস্টাইন জাগরণ, এবং ঘ হচ্ছে প্যালেস্টাইন সামরিক ঘাঁটি। অনেকেই যে 1979 লিখেছেন, যারা 1979 লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। শুভ বিশ্বাস ক লিখেছেন বিতিকিলে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। হ্যাঁ, আবার কেউ কমিন মনে করেন না, আমরা ছোটবেলা ভাই বোনরা যখন ঝগড়াঝাটি লাগতাম পড়াশোনার মধ্যে বৈশা, হ্যাঁ, মা দূরে চলে গেছে, তখন এটা সেটা নিয়ে ঝগড়া লাগি। আর লাগার পরে আমার বড় ভাই আমার বলতো দূর যা কমিন, এরকম বকাবকি। আমার সাথে পারতো না, আমার বড় ভাই পারতো না।
করে আমাকে কবির বইলা গালি দিত। আর আমিও তখন গালি দিলে আবার জুড়ে জুড়ে চিল্লাচিল্লি শুরু করে দিতাম। আম্মা আসলে পরে আবার বিচার দিতাম যে দেখো তোমার বড় ছেলে আমার গালি দিচ্ছে। আর মেয়েরা কত নাটক জানে, নাটক করে করে বকা দিতাম, আবার আম্মা দিত তারে মায়ের। আর তখন এমন খুশি লাগতো। ওকে, জসিমউদ্দিন কি লিখেছেন? সি লিখেছেন। মোফাজ্জল মিয়া সি লিখেছেন। অনুকূল ঘোষ লিখেছেন ম্যাম আপনার হাসিটা মিস করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোফাজ্জল মিয়া হাসতেছে। ওকে, এটার উত্তর কেউ দেন নাই। জসিমউদ্দিন সি লিখেছেন। ওকে, যারা গ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এবার চলুন আমরা নেক্সট চলে যাই। দেখেন এটাতে কি আছে, নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? ক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খ হচ্ছে ইন্টারনেট অফ থিংস, গ হচ্ছে রোবোটিক্স এবং ঘ হচ্ছে উপরের সবগুলো। এটার উত্তরটা কি কাইন্ডলি একটু কমেন্টস করে ফেলুন। শ্রাবন্তী লেখছে ম্যাম আমার সব চুল আমার ছোট ভাই ছিঁড়ে ফেলতো ঝগড়ার সময়, হারে ভেরি স্যাড। সবার ছোট হলে মা বাবার অনেক আদর পাওয়া যায়। হ্যাঁ, আর আমি তো হচ্ছে যে আমার ভাই বোন যারা, আমি হচ্ছে যে এক বোনই এবং সবার ছোট, এজন্য অনেক আদরের আমি। অমিশা লেখছে তরুণকা ম্যাম হাসলে সব দুঃখ এক নিমিষে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। অনুকূল ঘোষ এই যে শ্রাবন্তীর উদ্দেশ্যে লেখছে এখন কি চুল আছে? এখন আছে আছে, ট্রিটমেন্ট করে ফেলছে শ্রাবন্তী। হ্যাঁ, ভালো ভালো ওয়েল লাগায় ট্রিটমেন্ট করে ফেলছে। আচ্ছা, এটার উত্তর কিন্তু অনেকে করে ফেলছে। শিবু সব লেগেছে, আব্দুল হাই যারা ঘ লিখেছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে, কারণ এই চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স এগুলোর সাথে সম্পর্কিত। যখন রিটেন পরীক্ষায় বসবেন তখন হচ্ছে যে এগুলো নিয়ে কিন্তু আমাদের লিখতে হয়। অনেক সময় ধরেন এসে চলে আসছে বা ফোকাস চলে আসছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তখন আমরা লেখার সময় এই ওয়ার্ড গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আর আমরা তখন পড়ছিলাম যে এই চতুর্থ শিল্প বিপ্লবের হচ্ছে যে জনক কে ছিল, ওগুলো আমরা পড়ছি। এখন আসেন তো আরেকটা প্রশ্ন আপনাদের এখানে দেই, এই যে ইন্টারনেটের ব্যবহার আমরা করতেছি, এটা হচ্ছে যে কোন বিপ্লবের অবদান, কোন শিল্প বিপ্লবের অবদান, সেটা কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। আর না পারলে আমি আছি। এরপর হচ্ছে আমরা সর্বশেষ কোশ্চেনে চলে যাব। দেখি তহিদ কি লিখছেন, ম্যামের নাম আজ থেকে হাসি ম্যাম। না ভাই, এই নাম দিয়ে না। হাসি ম্যাম হচ্ছে আমাদের একটা ম্যাম ছিল। হ্যাঁ, আমাদের আমি যখন স্কুলে পড়তাম ওনার নাম ছিল হচ্ছে হাসি ম্যাম। তো অনেক সময় ম্যাম যখন আমাদেরকে বেশি বকাঝকা করতো তখন আমরা ফ্রেন্ডরা মিললা সূর্যের হাসি ক্লিনিং বলে ম্যামকে পচাইতাম। আমরা জানতাম যে এটা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ আর আমরা তখন ছোট ছিলাম তো অনেক বুঝতাম না। যখন বেশি ম্যাম চিল্লাপাল্লা করতো পড়া নিয়ে, না পারলে বকাঝকা খাইতাম, তারপর হচ্ছে যে ম্যামকে বলতাম সূর্যের হাসি ক্লিনিং, বলতাম সূর্যের হাসি ক্লিনিং ম্যাডাম। আচ্ছা, মর্জিনা বেগম কি লিখছেন, ঘুমে ক্লাস করছে এখন মাথা ব্যথা উঠে গেছে, রোজা রাখলে এরকম হয়ে আপু। ওকে, এটা হচ্ছে যে তৃতীয় শিল্প বিপ্লব হবে, যে ইন্টারনেটের ব্যাপার তৃতীয় শিল্প বিপ্লবের অবদান। এখন আসেন যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, যে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? ক হচ্ছে নরম্যান বোরলগ, যুক্তরাষ্ট্র, খ হচ্ছে পণ্ডিত নেহেরু ভারত, গ হচ্ছে স্টিভ জব যুক্তরাষ্ট্র এবং ঘ হচ্ছে ওয়ান গিরি মাথায় কেনিয়া। দেখি এটার উত্তরটা কারা কারা পারে। ইউসুফ সাইড লিখেছে কোন তেল দিলে চুল গজায়? ভাইরে ভাই, আমার কাছে ওই তেলের নাম আছে। হ্যাঁ, আমি আমার একটা পেজ আছে, তো ওই পেজের মধ্যে আমি টুকিটাকি জিনিসপত্র আমি শেয়ার করি। ওই তেল দিয়ে আমার নিজের অনেক চুল গজাইছে। বিসিএস প্রিপারেশনের সময় ভাই বেশি লোড নিতে নিতে, প্রেশার নিতে নিতে চুল একদম অর্ধেক কমে গেছিল। আমি তো পরে টেনশনে পড়ে গেছিলাম যে আমার চুল আবার গজাইব কিনা। পরে হচ্ছে যে অনেক সার্চ করে করে ওই ওয়েলের নামটা কালেক্ট করলাম, আসলে অনেক ইফেক্টিভ একটা ওয়েল। অনুকূল ঘোষ লিখছেন পরেশ চাকমা কি লিখেছেন? ক লিখেছেন। এটার উত্তর বাকিদের জন্য একটু ওয়েট করি। জসিমউদ্দিন এ লিখেছেন। শুভ বিশ্বাস ক লিখেছেন। সাদিক মুস্তফা কি লিখেছেন? ক লিখেছেন। রিয়াদ ভাই ক লিখেছেন। ওকে, যারা ক লিখেছেন আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। এটার উত্তর হবে ক, নরম্যান বোরলগ। এখানে হচ্ছে এই যে গল একটু আগে পরে হয়ে গেছে, ইগনোর দিস। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা।
আর সবাই একটু হচ্ছে যে এখন রেস্ট করেন, কারণ অল্প কিছুক্ষণ পরে হচ্ছে যে এই যে ইফতারের সময় শুরু হয়ে যাবে। অনেক বাসায় আছে যে ভাজা পোড়া শুরু হয়ে গেছে, আপনারা অনেকে হচ্ছে স্মেল পাচ্ছেন, আর আমি বাসায় গেলে হচ্ছে যে এগুলো স্মেল বের হবে। হ্যাঁ, আর হচ্ছে যে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হুম।